আমি এখানেও শিখবো, ওখানেও শিখবো, আমি কেন ফ্লোরে অপমান করেছিলাম, লাভ 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 লাভ। তার আরো 3 দিনের কাজ বাকি ছিল। রাহুল দা, তাকে আমি ফ্লোরে ইনসাল্ট করলাম। আমার টাকাটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল সেই সময়। যেটা বলছি সেটা কর। ফোন করে জানানো হলো, পাভেল এখন তোকে নিতে পারছি না। পডকাস্ট উইথ অর্ণবের আরো একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেকদিন ক্যামেরার সামনের মানুষদের যেমন নিয়ে আসি, ঠিক তেমনি ক্যামেরার পিছনে যারা অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে থাকেন, অর্থাৎ যাদের ছাড়া কোনো প্রজেক্ট দাঁড়াতেই পারে না, কোনো প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই হতে পারে না, তারাও কিন্তু আসেন আমাদের এই অনুষ্ঠানের অতিথি হয়ে। ক্যামেরার সামনের মানুষদের গল্প শুনতে আমরা যেমন আগ্রহী থাকি, ঠিক তেমনি ক্যামেরার পেছনে যে সমস্ত স্তম্ভরা রয়েছেন তাদের জীবনেও কিন্তু থাকে অনেক রকম টানাপোড়েন, অনেক রকম ওঠা পড়ার গল্প। এবং সবচেয়ে বড় কথা, বর্তমান সময়ে দাঁড়িয়ে, সালটা যখন 2026, প্রচুর মানুষ ক্যামেরার সামনে যেমন কাজ করতে আসতে চাইছেন, ঠিক তেমন ভাবে কিন্তু ক্যামেরার পেছনেও কাজ করতে আসতে চাইছেন। তাই সবার কথা মাথায় রেখে আজকে ক্যামেরার পেছনেরই সেরকম একজন স্তম্ভকে নিয়ে এসেছি, যার টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে জয় বাবা লোকনাথ দিয়ে হলেও এই মুহূর্তে আমরা স্টার জলসার ওমর দরদিয়ার পরিচালক হিসেবে তাকে পাচ্ছি। আমাদের মধ্যে আজ রয়েছেন পাভেল দা, পাভেল ঘোষ। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার অর্ণব, থ্যাংক ইউ অর্ণব আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ। আমার অন্তত বলবো এটা বিরাট বড় প্রাপ্তির জায়গা, কারণ পাভেলদার সঙ্গে কিন্তু আমার আলাপ অনেক দিনেরই, অনেকগুলো প্রজেক্টে করা। তবে রিসেন্টলি ওমর দরদিয়া করতে গিয়ে যেহেতু পরপর বেশ কয়েকটা দিন কাজ হয়েছে, সেই হিসেবে আরো আলাপ হয়েছে। তো পাভেলদা, এই যে এত কিছু, এতগুলো প্রজেক্ট পরপর পরপর করা, তো সেই কথা পরে আসবো, কারণ এখনকার পাভেলদাকে তো আমরা সবাই জানি বা চিনি, কিন্তু যখন পাভেলদা পাভেল ঘোষ হয়ে ওঠেননি, মানে একদম ছোটবেলা, সেইটা কেমন ছিল? কোথায় বড় হয়ে ওঠা? আমার ছোটবেলা আমার বালুরঘাট, আমার ছোট্ট শহর, স্মল টাউনের ছেলে আমি। নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল, বালুরঘাটের আচ্ছা, ছেলে আমি। বাহ। তো খুবই সুন্দর ছোট্ট একটা শহর, মিষ্টি শহর। আমার ছোটবেলাটা ওখানেই বড় হয়ে ওঠা। এবার ছোটবেলাটা আমার খুব মানে কি বলবো, খুব প্রিয়, আমি খুব মিস করি। তো এই আর কি। এবার ছোটবেলা নিয়ে আমি যদি বলতে শুরু করি গল্প শেষই হবে না, চলতেই থাকবে গল্প। আচ্ছা, তো তুমি আমাকে পার্টিকুলার বলো কি শুনতে চাইছো ছোটবেলা নিয়ে। ছোটবেলা থেকে কি সাংস্কৃতিক জগতের সঙ্গে কোনো রকম অ্যাটাচমেন্ট? একদম 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 ফুল। আচ্ছা, মানে লাইক ছোটবেলায় আমি প্রথম শুরুটা হচ্ছে আমার তবলা বাজানো শেখা। বাহ বাহ। তো শিখতাম তবলা। তারপরে যখন আমি হাই স্কুলে গেলাম, তখন আমাদের স্কুলে ওই বাৎসরিক সাংস্কৃতিক উৎসব হয় যে, সেখানে নাটক হতো। তো সেই নাটকে আমার উদয় স্যার ছিলেন, উনি আমাকে নাটকে নেন আর কি। মানে ক্লাসে প্রত্যেক ক্লাস থেকে স্টুডেন্টদের নেওয়া হতো। তো সেখানে আমাকে বলেছিল যে তুই নাটক করবি। আমি হ্যাঁ, খুব মজা পেয়েছিলাম যে উনি আমাকে সিলেক্ট করেছেন। দিয়ে যখন আমি প্রথম নাটক করতে শুরু করলাম স্কুলে, তার আগে উদয় স্যারের ব্যাপারে বলিনি। উদয় স্যার হচ্ছেন আমাদের হরিমাধব মুখোপাধ্যায়ের নাম শুনেছেন নিশ্চয়ই, আমাদের বালুরঘাটের বড় নাট্য ব্যক্তিত্ব, কিছুদিন আগে চলে গেছেন। তো ওনারই স্টুডেন্ট ছিলেন, তৃতীয়তে ওনার সাথে উনি থিয়েটার করতেন। তো উদয় স্যার আমাদের নিয়ে ওই মহড়া শুরু হয়। তো যখন ওই মহড়াটা শুরু হয়, নাটক আমি করছি, উনি যেরকম ভাবে দেখিয়ে দিচ্ছেন আমি করছি, হচ্ছে। কিছুদিন পরে না, আমার কেন জানি না একটা অদ্ভুত লাগে যে উদয় স্যার উনি সবটা জানেন। মানে কোন ক্যারেক্টার কি করবে, কিভাবে করবে, তার অ্যাক্টিংটা কিরকম হবে, সবটা উনি দেখিয়ে দিচ্ছেন। উনি লাইট বলে দিচ্ছেন, উনি অ্যাক্টরদের পজিশন বলে দিচ্ছেন, উনি তাদের মানে অ্যাক্টিং শিখিয়ে দিচ্ছেন। তো তখন আমার কাছে মনে হয়েছিল একটা অ্যাক্টরের থেকে একটা ডিরেক্টর অনেক বেশি ইম্পর্টেন্ট। তো কেন জানি না তখন থেকেই আমার কোথাও একটা মনে হয়েছিল আমি ডিরেক্টর হব। এটা আমি বলছি ক্লাস 5-6 সেই সময় থেকে আমার ইন্টারেস্টটা গ্রো করেছিল। এবং আমি আমারটা বাদ দিয়েও আমি উদয় স্যার কি করছেন সেইটা আমি অবজার্ভ করতাম। এবং প্রত্যেক বছরই আমি স্কুলের নাটক আমি করতাম, সবার ভালো লাগতো, সবার খুব প্রিয় হয়ে উঠেছিলাম। তো একবার ওই কি একটা কম্পিটিশন হয়েছিল নাটকে, সব জেলা ভিত্তিক সব স্কুল থেকে আমরা এসেছিলাম, আমরা কলকাতায় এসে পারফর্ম করেছিলাম, সেখানে আমরা 4th হয়েছিলাম। তো তখন থেকেই ওই ডিরেক্টর হওয়ার একটা অদ্ভুত ইচ্ছে জাগে আমার। আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, আমার বন্ধু শুভঙ্কর প্রতীক,
ওদেরকে আমি প্রথমে কথাটা বলি, জানিস তো আমি না ডিরেক্টর হতে চাই। হুম। এবার ছোটবেলায় আমাকে বাড়িতে খুব একটা বেশি টিভি দেখতে দেওয়া হতো না, আচ্ছা। মানে সিলেক্টিভ কিছু হুম। সিরিয়ালস লাইক মানে তখন শক্তিমান হুম। বা 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 ওই আরেকটা হতো সুরাগ দ্য ক্লু, হুম, হুম। ঠিক আছে, তারপরে সিআইডি, হুম। এইসব দেখতে দেওয়া হতো। বাকি আচ্ছা। সেরকম ভাবে সিরিয়াল দেখতে হতো, সিনেমা তো একদমই দেখতে দেওয়া হতো না। এবার ওই ছুটির দিনে হয়তো আমাদের ফেলুদা দেখতে দিল বা গোপীগাইন বাঘাবাইন, এই সবগুলো মানে সব ধরনের সিনেমা দেখতে দেওয়া হতো না। সেই সব ব্যাপারে বাড়িতে খুব স্ট্রিক্ট ছিল যে ছেলে খারাপ হয়ে যাবে, হুম। এইটা আর কি। স্মল টাউনের ছেলে, বুঝতে পেরেছো তো? সব পরিবারেই এটা থাকে কম বেশি, কিন্তু হ্যাঁ। তো ওইটা দেখতে দেখতেও তখন আমার মনে হয়েছিল যে আমি তাহলে ডিরেক্টর হলে আমি সিনেমা ডিরেক্টর হবো। আচ্ছা। কিন্তু কিভাবে হবো আমি জানতাম না, অনেস্টলি বলছি আমি জানতাম না। তো স্কুলে কেটে গেল। কলকাতায় আমার আসলাম আমি। হুম। এসে আমার মা ডিসাইড করেছিল, এটা মায়ের ডিসিশন ছিল, হুম, হুম। যে আমি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়বো। আচ্ছা। তো আমাকে পৈলানে নিয়ে আসা হলো। হুম। পৈলানে এসেছি। এবার আমার ওই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছে মা। হুম। আমি এই সাইড টেবিলে বসে আমি পৈলান কলেজ অফ ম্যানেজমেন্টের ব্রোশিওরটা দেখছি। হুম। দেখতে গিয়ে একটা পেজ আমার আটকে গেলাম, মিডিয়া সায়েন্স। কি এই মিডিয়া সায়েন্স? আমি দেখছি, আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে এটা তাহলে এই ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড ব্যাপারে পড়াশোনা হবে। কি হবে সে তো বুঝতে পারছি না আমি। হুম। হালকা 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 বুঝতে পারছি এটা হয়, এটা হয়, এটা হয়, মানে কাইন্ড অফ জার্নালিজম। আবার জার্নালিজমেরও বাইরে আছে। তো আমি তখন মাকে বললাম যে মা, আমি না হসপিটাল ম্যানেজমেন্ট পড়বো না, আমি এটা মিডিয়া সায়েন্স নিয়ে পড়বো। বলবো চুপ করো, ওসব হবে না, ওসবের কোনো ভবিষ্যৎ নেই, আমাদের ফ্যামিলির কেউ ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই, ওসব একদম ভাববে না তুমি, তোমাকে এটাতে ভর্তি করা হচ্ছে, তুমি এটা নিয়েই পড়বে। তো এই আমার হয়ে গেল, আমার কলকাতায় চলে আসে। আচ্ছা। কলকাতায় আসার পরে আমি পৈলানে পড়ছি, কিন্তু কোথাও কি আমার ভেতরে ছিল যে আমাকে একটা ডিরেকশনে যেতে হবে। বাট কি করে যাবো আমি নিজেও জানতাম না, তখনও জানি না। তখন হঠাৎ করে আমার মনে হলো আমি একটা কাজ করি, আমি তো স্কুলে নাটক করতাম, এখানে যদি কোনো প্রফেশনাল থিয়েটার গ্রুপে জয়েন করি, থিয়েটারটা করি। তখন আমার এক বন্ধু ছিল বিল্টু, সেও আমাদের বালুরঘাটেরই বন্ধু, সেও কলকাতায় থাকতো। তার সাথে আলোচনা করেছিলাম, তখন বলেছিল ওর এক পরিচিত দাদা আছে যে একটা গ্রুপে থিয়েটার করে, তার সাথে পরিচয় করি, সেই গ্রুপে গিয়ে আমি জয়েন করি। সেই থিয়েটার করতাম আমি সংস্কৃতিতে। তো সেখানে আমি সংস্কৃতিতে দেবেশ চট্টোপাধ্যায় ছিলেন, ওনাকে আমি বলেছিলাম যে আমি না মানে অ্যাক্টিংটা করতে চাই না, আমি শিখতে চাই, মানে থিয়েটারের প্রসেসটা। তো আমি ওনার দলে নিয়মিত যেতে শুরু করলাম। দিয়ে 1 বছর পরে আমি বললাম যে উনি একটা ডকুমেন্টারি ফিল্ম করছিলেন। তো আমি বললাম যে আমি না আপনাকে ওই ফিল্মটাতে অ্যাসিস্ট করতে চাই। বললো করবি? হ্যাঁ কর, ঠিক আছে। দিয়ে আমি ওনাকে ওই ফিল্মটাতে ডকুমেন্টারিতে অ্যাসিস্ট করি। হাবিব তালভিরকে নিয়ে উনি করেছিলেন ডকুমেন্টারিটা। তো ওইটাতে আমি অ্যাসিস্ট করেছিলাম। দেন ওনাকে আমি আবার বললাম যে আমি না এরকম ফিল্ম ডিরেক্টর হতে চাই, কি করা যায়? আমি কি ততদিন আমি জেনে গেছি এসএফটিআই, এফটিআই এইসব ফিল্ম স্টাডিজের সব বড় বড় ইনস্টিটিউট রয়েছে, সেখানে যাব। বললো কি না ওইসব জায়গায় তুই এখন মানে সেটার জন্য তোকে আরো অনেকটা প্রিপারেশন নিতে হবে, সেইটা কি তুই পারবি এখন? আমি জানি না ঠিক, আপনি বলুন কি করা যায়। তো উনি আমাকে বললো যে তুই একটা কাজ কর, চিত্রবাণীতে ডিপ্লোমা কোর্স হচ্ছে, ওখানে গিয়ে খোঁজ নে। চিত্রবাণীতে গেলাম, হ্যাঁ ঠিক, ফিল্ম স্টাডিজে একটা ডিপ্লোমা হচ্ছে। তো সেখানে গেলাম, গিয়ে ওখান থেকে অ্যাডমিশন ফর্ম নিয়ে আসলাম, অ্যাডমিশন আছে। কিন্তু কেস হচ্ছে তখন আমি কলেজে পড়ছি। আচ্ছা। এবার কলেজে আমার অ্যাডমিশনে অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার রয়েছে, সেটাও মেনটেন করতে হবে। অলরেডি আমি থিয়েটার করি জন্য সপ্তাহে আমাকে বিকেলবেলা করে বেরিয়ে যেতে হয় 2 দিন করে। এরপরে ওইখানেও ক্লাস আমাকে করতে হবে। দিয়ে আমি বাড়িতে একটা ঢপ মারি। বাড়িতে বলেছি আমি না একটা কম্পিউটার কোর্স করবো, 1 বছরের ডিপ্লোমা, তো সেখানে আমাকে যেতে হবে, তোমরা আমাকে একটা লেটার লিখে দাও কলেজে, যেটার জন্য আমার অ্যাটেন্ডেন্সের জন্য সমস্যা না হয়। তখন না হঠাৎ করে মা বলছে তুই তো বালুরঘাটে কম্পিউটার শিখেছিস, কম্পিউটার কোর্স করা আছে তোর, আবার ওখানে কি কম্পিউটার করবে? অ্যাডভান্স করতে হবে, সেটার জন্য একটা টাকাও লাগবে। তো কোনো রকমের মা বাবাকে বুঝিয়ে ম্যানেজ হলো। দিয়ে ওরা সেই লেটারটা লিখে দিল, আমি সেটা কলেজে জমা দিলাম যাতে অ্যাটেন্ডেন্সের সমস্যাটা না হয়। টাকা পয়সা পেয়ে গেলাম, অ্যাডমিশন নিয়ে নিলাম আমার পুরো। এবার আরেকটা জিনিস আমি যেটা মিস করেছি সেটা হচ্ছে যে যখন আমি বালুরঘাটে ছিলাম তখন কম্পিউটার শিখতাম, প্লাস ওইখানে আমার একটা বন্ধু ছিল, মানে আমার বন্ধুই কিন্তু একটু আমার থেকে বয়সে বড়। তো তাদের
মানে ভিডিও হল ছিল, ঠিক আছে, আর ওর বাড়িতে কম্পিউটার ছিল। ও কম্পিউটারে না ওই বিয়ের এডিট বগেরা হয় যে, হ্যাঁ হ্যাঁ সেগুলো করতো। তো সেইটা আমি দেখতাম, মানে এডিটের ব্যাপারে একটা হালকা ফুলকা নলেজ ছিল আমার, যে এডিটটা এইভাবে হয়, এই প্রসেসটা। তো যখন আমি চিত্রমণিতে গেলাম, তখন আমাকে বললো তুমি স্পেশালাইজেশন কি নেবে। তো আমি দেখলাম যে এডিটিংটা আমার জানা বিষয়, তো এটা হলে আমার সুবিধা হবে। সুবিধা হবে। তো আমি এডিটিংটা নিলাম, আর তো সেটা নিয়ে ডিপ্লোমা কমপ্লিট হলো। এদিকে আমার কলেজেরও ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাচেলার যখন হয়ে গেছে, এবার কলেজ থেকে প্লেসমেন্টের জন্য বিভিন্ন জায়গায় আমাকে পাঠাচ্ছে। আমি কোথাও যাচ্ছি না। আমি তখন এদিকে খোঁজ খবর নিয়ে বিভিন্ন স্টুডিওতে যাচ্ছি শুটিং দেখতে, ঠিক আছে। তো পরিচয় তো কারোর সাথেই নেই আমার, কি করবো বুঝতে পারছি না। ঘোরাঘুরি করি এদিক ওদিক, কিন্তু ইন্টারভিউ দিতে আমি কোনো হসপিটালে যাই না। তখন কলেজ থেকে বাড়িতে ফোন করে বলে যে এরকম ও কোনো ইন্টারভিউতে যাচ্ছে না, ক্যাম্পাসিং হচ্ছে না, তো ওকে কি করবো আমরা। মা আমাকে ফোন করে বলছে, কি রে বাবু তুই যাচ্ছিস না? ঠিক আছে, বললাম না শোনো, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমি হসপিটালে চাকরি করবো না, ফিল্ম করবো। প্রচুর চিৎকার চেঁচামেচি, রাগারাগি, অশান্তি। তুমি এক্ষুনি বাড়িতে চলে এসো, তোমার ওসব হবে না, ঠিক আছে। তুমি কেউ আছে নাকি আমাদের ওই ফিল্ডে যে তুমি এরকম করবে, শুধু শুধু টাইম ওয়েস্ট করছো, তুমি কিচ্ছু করতে পারবে না। ও প্রচুর কথা একটা রাগারাগি হলো। আমি তো ডিটারমিন যে আমি ফিল্ম ডিরেক্টরই হবো, দিয়ে কেটে দিয়েছি ফোন। দিয়ে আবার ওরা বোঝাতে শুরু করলো, তুই এখানে চলে আয়, এখানে আমরা তোর জন্য গভর্নমেন্ট জবের জন্য ব্যবস্থা করছি। তো ওইখানে তখন সেই সময় ওই প্রাইমারি স্কুলে চাকরি ছাড়ছিল, সেখানে বাপি হ্যাঁ। ফর্ম ফিল আপ করে রেখেছে, আমাকে গিয়ে সাইন করতে হবে, ফর্ম জমা দেবে, আমি যাইনি। আচ্ছা। ঠিক আছে, যে পোস্ট অফিসে চাকরি ছাড়বে, সেই ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, যেতে হবে, আমাকে সাইন করতে হবে, যাইনি। আসলে ইচ্ছেটাই তো পুরোপুরি এইদিকে। একদমই তাই। দিয়ে এবার ওরা ডিসাইড করলো যে আমাকে একটা পকেট মানি পাঠাতো, দিয়ে বললো যে তোমাকে আর পকেট মানি পাঠানো হবে না। তাহলে জানি যে টাকা না পেলে আমি কলকাতায় থাকবো কি করে? থাকবে কি? কারণ আমার তো কোনো আর্ন নেই, তখন আমি আর্নিং করতে শুরু করিনি। আমি কি মনে করলাম, ঠিক আছে পাঠিও না। এবার আমার মাসে ধরো ওই 2500 বা 3000 টাকা করে পাঠাতো, সেটা আসা বন্ধ হয়ে গেল। আমি তখন একটা পেইং গেস্ট থাকতাম, সেখানে পেইং গেস্টের জন্য আমার ওখানে 1500 টাকা লাগতো, সেটা নেই। আমি কি করবো বুঝতে পারছি না। দিয়ে আমার চিত্রবাণীর বন্ধুদের সাথে, আমার এক বন্ধু আবেশ আর এক বন্ধু পাভেল, এরা আমার বেস্ট ফ্রেন্ড। তো এদের সাথে কথা বললাম, তখন করা হলো অশোকনগরে একটা বাড়ির নিচতলায় আমরা 4-5 জন মিলে একটা মেস বানাবো। তাতে কি হবে, আমাদের থাকার খরচাটা, খাওয়ার খরচাটা কমে যাবে। ঠিক আছে, সেই প্ল্যান করে ঘর টর দেখে এখানে আমরা নিলাম, সেখান থেকে শিফট করলাম। কিন্তু টাকা তো লাগবে, সেই টাকাটা কোথায় পাবো? দিয়ে চিত্রবাণীতেই ওখানে একটা রিয়ার ভিউ কমিউনিকেশন বলে একটা ছোট্ট অ্যাড এজেন্সি ছিল, ওখানে যোগাযোগ করলাম। দিয়ে ওখানে ওই অ্যাড এজেন্সিতে কাজ করতাম, অ্যাডের ওই রাফ কাটগুলো করতাম বা পোস্টার ডিজাইনিং এইসবের কাজ করতাম। তো কখনো কখনো টাকা পেতাম, কখনো কখনো টাকা পেতাম না, ওখানে গিয়ে বসে থাকতাম। ঠিক আছে, এই করতে করতে কিছুদিন চলছিল। তখন হঠাৎ করে ওই চিট ফান্ডের খুব একটা রমনামা উঠেছিল, গুরুকুল বলে একটা এসছিল। সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয়, আমাদের ওই 3-4 জনকে নেওয়া হয়। দিয়ে তখন ওরা মান্থলি আমাদের 5000 টাকা করে দিত। আচ্ছা। কিন্তু কি কাজ করছে আমি জানি না। যেতাম, গিয়ে বসে থাকতাম, শুধু ওরা দেখি যে আমাদের একটা মিডিয়া গ্রুপ রয়েছে। এরকম সময় আমার একটা দাদার সাথে পরিচয় হয়, দীপঙ্কর দা। তো একটা ওই আমাদের শুভ্রজিৎ মিত্র, রাজাদা, উনি তখন ওই ছবি করছিলেন কাকাবাবুকে নিয়ে। আচ্ছা। কলকাতার জঙ্গলে। সেই ছবিতে আমি প্রথম থার্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি। আচ্ছা। ঠিক আছে, তারপরে পরপর উনি 3টে ছবি করেছিলেন, সেগুলো ডিজিটাল ছবি ছিল। আচ্ছা। ছোট 1.5 ঘন্টা, সেই 3টে ছবিতে আমি অ্যাসিস্ট করি। দিয়ে ওইখান থেকে আমার পরিচিতিটা বাড়তে শুরু করে, মানে এই একদম প্রপার শুটিং ফিল্ডের বিভিন্ন মানে ম্যানেজার, ইপি, এরা আমাকে চিনতে পারে, এবং সামহাও তাদের সাথে খুব ভালো সম্পর্ক হয় আমার। দিয়ে একদিন হঠাৎ করে সায়নদা যে ইপি ছিল সেই প্রজেক্টে, সে আমাকে ফোন করে বললো, পাভেল একবার আমার সাথে দেখা করতে। তখন আমি অলরেডি একটা ফিল্মে আমি অ্যাসিস্ট করছি, সেটা হচ্ছে একলা আকাশ বলে ছবি ছিল। একলা আকাশ। হ্যাঁ, তো NT1 শুট হচ্ছিল।
দিয়ে আমাকে ডাকলো, আমি এই ছবিটা করছি, আমি ছবিটা কমপ্লিট করে দেখা করে বললো যে তুই মাঝখানে একটু টাইম বের করে আয় না, দেখা কর। আমাদের তখন টেকনিশিয়ান 2 বলে একটা স্টুডিও ছিল যেটা, টেকনিশিয়ান টু। হ্যাঁ। তো সেখানে গিয়ে দেখা করলাম, দেখা করতে গেলাম, সেখানে গিয়ে দেখি ওখানে যিশু সেনগুপ্ত আছে। তো তখন যিশুদার একটা সিরিয়াল করছিল অপরাজিত বলে, যিশুদার ফার্স্ট প্রোডাকশন স্টার জলসা, এবং নিজে ওটাতে লিড করছিল, অনেকদিন পরে টিভি করছিল। তো ওনার সাথে পরিচয় হলো, দিয়ে তখন বললো যে আমরা এখানে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খুঁজছি, তো করবি কিনা। তো আমি ছোটবেলা থেকে যিশুদার ফ্যান ছিলাম, কিন্তু টিভি করব, টেলিভিশন করব, সেই মেন্টালিটি আমার ছিল না। সিরিয়াল, সিনেমা করবো বলে এসছি, আমি সিরিয়াল করব, এরকম একটা ব্যাপার ছিল। ঠিক আছে, জানাচ্ছি। দুটো জিনিস কাজ করছিল, একটা হচ্ছে যে যিশু সেনগুপ্তের সাথে আমার কাজ করা হবে, আর সেকেন্ড হচ্ছে যে আমি সিনেমা করবো, সিরিয়াল করবো না। বাড়িতে গেলাম, মানে আমরা ঘরে গেলাম, ঘরে গিয়ে বন্ধুদের সাথে আলোচনা করছি কি করবো বল, বলছে ভাই করিস না, সিরিয়াল করিস না। কেন সিরিয়াল করবি? সিনেমা করতে এসছি, আমরা সিনেমা নিয়ে পড়াশোনা করেছি, সিরিয়াল কেন করবি? সিরিয়াল কেউ করে? আমি ভাবলাম যে সিরিয়াল করি বা সিনেমা করি, মিডিয়ামটা তো একটাই, আমার ডিরেকশন দিতে হবে। একদম। আমি এখানেও শিখবো, ওখানেও শিখবো, হয়তো ওটা লার্জার স্কেল, বড় স্কেলে, এটা ছোটতে, কিন্তু শেখা তো আমার হবে, আমার নেট প্র্যাকটিস করা হবে। আর তার সাথে যেটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি এখানে রেগুলার বেসিসে কাজের মধ্যে থাকবো। আমার টাকাটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল সেই সময়, একদম। আর বাড়ি থেকে টাকা পাঠাচ্ছে না, বাড়ির সাথে খুব একটা আমার সম্পর্ক সেই সময় ভালো নয়, ঠিক আছে। নর্মালি রেগুলার কথা হয়, ওরা তখনও বলে যাচ্ছি চলে আয় চলে আয়, এরকম ভাবে হয় না। দিয়ে আমি ডিসাইড করলাম যে আমি করবো। দিয়ে সায়নদাকে ফোন করলাম, ফোন করে বললাম যে করবো। দিয়ে আমি অপরাজিত জয়েন করলাম। এই আমার প্রপার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করা, মানে টিভিতে শুরু হলো। তারপর সেখান থেকে তারপর এবার আমি সেখানে সবাই আমাকে খুব ভালোবাসতে শুরু করলো, আর্টিস্ট থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে। রবীন দা ডিরেক্টর ছিল সেটা, এবং সিরিয়ালটাও খুব হিট হয়, হিট সিরিয়াল। সেটাতে দিতিপ্রিয়া এইটুকু, আর সোহম মানে টিকু এইটুকু, মানে ওরাও আর কি, মানে আমাদের যখন ওমর দরদিয়ার যে বাচ্চাটি জিনিয়া, ওরকম ছিল হচ্ছে আমাদের দিতিপ্রিয়া। আর সোহম তো পুরো একদম মানে মানে ডায়লগ মুখস্থ করে যে বলবে সেই রকম ছিল, মানে পুরো এক লাইন দু লাইন করে শুনতো, বলতো। আর পুরো মানে পাভেল আঙ্কেলের, মানে এখন পাভেল দা বলে, তখন আঙ্কেল বলতো দুজনেই, ঠিক আছে। তো ডিপেন্ডেন্ট ছিল আমার উপর। তো এবার আমি তখন সেখানে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। 4-5 মাস পরে পুজোর টাইমটায় তখন সেকেন্ড ইউনিট হবে। সেকেন্ড ইউনিটকে ডিরেকশন দেবে যিশুদা, ফার্স্ট ইউনিট রবীন্দ্র ডিরেকশন দেবে, ঠিক আছে। সেকেন্ড ইউনিট যিশুদা দেবে, কারণ যিশুদা তখন আরো কিছু কাজ ছিল, কমিটমেন্ট ছিল, ছবি অ্যান্ড অল, ঠিক আছে, কিছু স্টেজ শোজ। তো সেই সময় যিশুদা সবসময় অ্যাভেলেবেল থাকতো না, তো বাকিদের যা যা সিন থাকতো যিশুদা ছাড়া, সেগুলো রবীন্দ্র শুট করে চলে যেত। বা যিশুদা যখন আসতো তখন যিশুদার সিনগুলো যিশুদা শুট করবে, কিন্তু একজন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লাগবে যিশুদার সাথে। তাহলে যিশুদা বললো পাভেল হবে আমার চিফ। আমি না, মানে তার আগে আমি সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে আমি এখনকার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের দেখি, তো তারা যে ওই মনিটর টেবিলে, মানে সাউন্ডের মনিটর টেবিলে বসে ওখানে যে টিসি লিখছে, তো লিখছেই, তারা উঠে আসছে না, বা সিনটা শেষ হচ্ছে, তারপরে পরের সিনের রিকুয়েশন রেডি করলো, তারপরে আবার গিয়ে বসে পড়লো। আমি সেটা ছিলাম না, আমি না অলওয়েজ ডিরেক্টরের পেছনে মনিটরের সামনেই ওখানে দাঁড়িয়ে থাকতাম, কারণ আমার সেটা ভালো লাগতো। এবং আমি তখনই, মানে চিফ ছিল অরিন্দম দা, তো আমি মাঝে মাঝে অরিন্দম নাম দিয়ে কিউ দিই, তো ওই কিউ দেওয়া প্র্যাকটিস করেছিলাম। তো সেইটা সামহাও হয়তো যিশুদা ভালো লেগেছিল, তো বলেছিল যে পাভেল আমার চিফ হবে। তো সেই পুজোর সময়টায় যিশুদা যতগুলো সেকেন্ড ইউনিট শুট করেছিল সবগুলো আমি যিশুদার সাথে সেকেন্ড ইউনিট করেছি। তারপর একটা পয়েন্টের পরে গিয়ে আবার নর্মাল শুরু হলো। তো আমি ওই প্রজেক্টে, মানে পরের দিকটায় চিফ হিসেবেই কাজ করলাম। এই হলো আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, মানে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জার্নি শুরু হলো। তারপরে অপরাজিত শেষ হলো, দিয়ে তখন এদিক ওদিক কাজ বাজে খোঁজখবর করছি। তখন ততদিনে আমরা শিফট করে গেছি যাদবপুর শহীদনগর, ওইখানে আমার ওই আবেশ বলে যে বন্ধুটি, তার একটা ফ্ল্যাট ছিল, পুরোনো ফ্ল্যাট, সেটা ভাড়া দেওয়া ছিল। তো সে ভাড়াটা তুলে দিয়েছিল, দিয়ে ওর আঙ্কেল আন্টির সাথে আমাদের কথা হয়েছিল যে আমরাই ভাড়া দিয়ে ওই ফ্ল্যাটে থাকবো। আচ্ছা। তো ততদিনে আমরা ওই ফ্ল্যাটে শিফট করে গেছি, একটু ভালো 2 BHK সুন্দর ঠিকঠাক ফ্ল্যাট, তো সেখানে থাকতাম। দিয়ে এবার কাজকর্ম খোঁজাখুঁজি করছি এদিক ওদিক। ওরা তখন ফিল্মে অ্যাসিস্ট করে, আমি টিভির জন্যই খোঁজাখুঁজি করছি, কারণ আমি দেখলাম যে টিভিতে রেগুলার কাজের মধ্যে থাকা যাচ্ছে এবং ঠিকঠাক
টাকাটাও একটা আসছে। ফিনান্সিয়াল একদমই সিকিউরিটিরও তো ব্যাপার। একদম একদম। তো হঠাৎ করেই আমাকে একদিন যিশুদার দিদি রায়দি রাইট। রায়দি আমাকে ফোন করে। হুম। রায়দির সাথে আমার এখানেই পরিচয় হয়েছিল অপরাজিত সময়। হুম। তো কি করছিস বাবা? আমি বললাম, কিছু তো করছি না, কাজ বাজ করছি। বললো তুই একটু দেখা করতো। তো আমাদের শহীদনগরে যেখানে থাকতাম তার ঠিক সামনে একটা অফিস ডাকলো। সেখানে গেলাম, সেখানে গিয়ে বললো যে বাংলায় সিআইডি হবে, আচ্ছা। মানে সেম ফায়ারওয়ার্কস প্রোডাকশন, হুম। সেম টিম, ওরা এসে প্রথম কিছু এপিসোড এখানে করবে, হুম। তারপরে আমাদের এখানকার ডিরেক্টররা শুট করবে। হুম। ভালো কথা। বললো যে বিপি সিং যে ক্রিয়েটর ডিরেক্টর, হুম। হুম। উনি আসবেন, উনি এসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের ইন্টারভিউ নেবেন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জন্য আমার ইন্টারভিউ? বললো হ্যাঁ হ্যাঁ। তো 3-4 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলে বিপি স্যারের ইন্টারভিউ নিয়েছিলাম। তো তাতে উনি আমাকে সিলেক্ট করেছিলেন। আমি জানি না কেন, পরে জানতে পেরেছিলাম যে আমার নাকি হিন্দি ভালো, আমি নাকি হ্যান্ড রিটেন হিন্দি পড়তে পারি, আমাকে দিয়েছিল পড়ো। তো এরকম একটা ব্যাপার হয়েছিল। দিয়ে প্রথমে 2টো এপিসোড বিপি স্যার শুট করেছিলেন, বিপি স্যারকে অ্যাসিস্ট করেছি। দিয়ে সন্তোষ স্যার এসেছিলেন, সন্তোষ শেট্টি, ওনাকে অ্যাসিস্ট করেছি। তারপরে ঈশ্বর সিং আসলেন, ঈশ্বর স্যারকে অ্যাসিস্ট করেছি। তারপরে সচিন স্যার এসেছিলেন, সচিন ভাস, ওনাকে অ্যাসিস্ট করেছি। তারপরে পুরো টিমটা চলে গেল। এখানে আমি অ্যাসিস্ট করা শুরু করলাম গোপাল দাকে, আবিরাদিকে, তথা দাকে। এদের সাথে আমি সিআইডি করছিলাম। তো সিআইডি খুব ভালোভাবে চলছিল। সিআইডিতে বেশ কি হলো, আমি না একটু পরিচিত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে গেলাম এই কারণে, কারণ সিআইডিতে বিভিন্ন দিন বিভিন্ন আর্টিস্টরা আসে, একটা করে এপিসোডে বিভিন্ন ধরনের আর্টিস্টরা আসছে, একদম। তারা আমাকে চিনছে জানছে, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক হলো। তো এবার সিআইডি যখন শেষ হয়ে গেল, যেদিন শেষ হয়েছে, র্যাপ আপ হয়েছে, তার একদিন পরে আমাকে মুম্বাই থেকে ঈশ্বর স্যার, মানে ঈশ্বর সিং, উনি ফোন করলেন। पावेल क्या कर रहा है? कुछ नहीं फिलहाल सर मैं बैठा हूँ, तो तू मुंबई आएगा? हाँ सर जाऊंगा, घूम के आ जाऊंगा, शूटिंग देखने के लिए आप लोग भी, बहुत दिनों में प्लान था। नहीं नहीं शूटिंग देख लेंगे, नहीं तुझे यहाँ पे आके काम करना पड़ेगा। क्या काम सर? তো তখন বললো যে ওদের ওখানে 2টো করে এপিসোড হতো, শনিবার রবিবার করে, এখন শুক্রবার করে একটা এপিসোড হবে। তো ওদের 2টো ইউনিট চলতো, এটা 3টে ইউনিট হবে। তো 3rd ইউনিটের জন্য ওদের অ্যাসিস্ট্যান্ট টিম বানাচ্ছিল। তো তখন ওরা আলোচনা করেছিল, পাভেলের সাথে আমরা কাজ করেছি, পাভেলকে আমরা নিয়ে আসি। তো আমি তো শুনে, মানে আমি কোনোদিনও মুম্বাই যাব, মুম্বাই গিয়ে কাজ খুঁজবো, কাজ পাবো, আমি কোনোদিন ভাবিনি। হঠাৎ করে ডাকলো, আমি আর হ্যাঁ না বলার হ্যাঁ না, তো কোনো অপশনই নেই। প্ল্যান করে তল্পা গুটিয়ে চলে গেলাম। দিয়ে ওখানে থেকে এবার সিআইডিতে কাজ করতে শুরু করলাম। সিআইডিতে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে অ্যাসোসিয়েট ডিরেক্টর হয়ে গেলাম। স্পিড ইউনিট যেগুলো হচ্ছে সেগুলো আমি শুট করছি, ঠিক আছে। তো 16 শেষের দিকে গিয়ে তখন একটু আমার, মানে আমি বলছি 13 থেকে 16, তার আগে এখানে 1.5 বছর মানে টানা সিআইডি করছি। তো এবং কোথাও কিন্তু আমি স্টাক হয়ে যাচ্ছি যে আমি একই জিনিস করে যাচ্ছি। ভেরিয়েশন আছে, মানে রোজ আলাদা আলাদা গল্প হচ্ছে, কিন্তু সেই প্যাটার্নটা তো সেম, প্রজেক্ট টাইপটা সেম, একই আর্টিস্ট দেখতে পাচ্ছি, অন্য অন্য আর্টিস্ট আসছে, কিন্তু আমার বেসটা তো একই। আর ওই অ্যাসোসিয়েট ডিরেক্টর হয়ে গেছে, ওইখানে না স্টাক হয়ে গেছে। এবার আমি হচ্ছে যদি ডিরেক্টর হওয়া যায়। तो संतोष सर আমাকে বললো कि पावेल यहाँ पे सीआईडी में तुझे डिरेक्टर नहीं बनाएगा। বিপি স্যারকে সন্তোষ স্যার অ্যাসিস্ট করতো। সন্তোষ স্যার যতদিন সিআইডিতে ছিল ওনাকে ডিরেক্টর বানানো হয়নি, উনি ছেড়ে বেরিয়ে গেছিলেন। বেরিয়ে গিয়ে বালাজি থেকে ডিরেক্টর হয়েছেন। তারপরে আবার ওনাকে ফায়ারওয়ার্কসে নিয়ে আসে এবং ফায়ারওয়ার্কসে তখন ডিরেক্টর হিসেবে কাজ করে। তো তুই ডিরেক্টর বাননা হয় তো বাহার জানা পড়ে। এবার মুম্বাইয়ে তো আমার বেস না, আমার কোনো পরিচিতি নেই, আমি কি করবো, মানে কার কাছে কাজ চাইবো? বললো ও তো তেরে উপর ডিপেন্ড কর রা হ্যায়, তো ঢুঁढ ले। কি মনে হলো ঠিক আছে, ছেড়ে দিলাম। দিয়ে ততদিনে যেটুকু পরিচিতি সার্কেল হয়েছিল, যাদের সাথে পরিচয় হয়েছিল, তাদের সাথে কথা বলতে আশিস শ্রীবাস্তব বলে একজন ডিরেক্টর, তার সাথে পরিচয় হয়। তার তখন একটা প্রজেক্ট আসছিল পিয়া আলবেলা, তো সেই প্রজেক্টে আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে জয়েন করলাম। আচ্ছা। দিয়ে পিয়া আলবেলা চলছিল, করছিলাম ভালো। দিয়ে আশিস স্যার ছেড়ে দিলেন, ডিরেক্টর আসলো আমাদের টোটন কর্মকার, টোটো স্যার, উনি মালদার ছেলে। তো উনি ডিরেক্টর ছিলেন, ওনাকে অ্যাসিস্ট করলাম। দিয়ে আশিস স্যার একটা প্রজেক্ট করতে গেল ডিল ধুনতায়। তো তখন আমাকে ডেকে নিল, বাবেল তুই এখানে চলে আয়। চলে গেলাম। দিয়ে উনি 1 মাস করে ছেড়ে দিলেন। দিয়ে বললো পাভেল ये शो ডিরেক্ট करेगा। তো এই দিল ধুনতায় শোটা আমার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট অ্যাজ এ ডিরেক্টর। তো আমি সেই শোটা ডিরেক্ট করা শুরু করলাম।
4 মাস করেছি, 4 মাস পরে শোটা অফ এয়ার হয়ে যায়। আচ্ছা। এরপরে আমি ডিরেক্টর হয়ে গেছি, তো এবার আমি কাজ করছি ডিরেক্টর হওয়ার মানে ডিরেক্টর হিসেবে, কোথাও আর কাজ পাচ্ছি না। সব বলছে হয় অ্যাসোসিয়েট করতে, নাহলে চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিফ তো করবোই না, অ্যাসোসিয়েট করার কথা ভাবছি না, ভাবছি ডিরেক্টর তো হয়ে গেছে, এই ট্যাগটা থেকে আবার অ্যাসোসিয়েটে চলে যাব না। এই করতে করতে অনেকটা দিন চলে যাচ্ছে। সেই সময় রাউডি রাস্কালস বলে একটা প্রোডাকশনস, সেখানে আমার বন্ধু ছিল শাশ্বত জেন। শাশ্বত ওখানে কথাবার্তা বলে ঠিক হলো যে ওরা তখন সাউদার্ন ইন্ডিয়া বন্ধ হয়ে গেছিল, আবার সাউদার্ন ইন্ডিয়া রিলঞ্চ করছে, তো সেইটাতে ওরা ডিরেক্টর খুঁজছে। তো আমি গেলাম, গিয়ে কথাবার্তা বললাম, অলমোস্ট ফাইনাল যে আমরা নেক্সট উইকে এমপিতে শুট করতে যাব। আমাকে স্টোরি বাগেরাও সব দেওয়া হয়ে গেছিল। 2-3 দিন পরে হঠাৎ করে আমাকে ফোন করে বললো, পাভেল আমরা তোমাকে নিতে পারছি না, চ্যানেল থেকে ওরা ডিরেক্টর সেট করে দিয়েছে। আচ্ছা। তো এই ধরনের গেম হয় ওখানে, হ্যাঁ ঠিক আছে, রাতারাতি সব চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো তখন আমি একটা অন্য কাজে কলকাতায় এসেছিলাম। এসে গোপালদার সাথে, তো নর্মালি আমার সবসময় গোপালদার সাথে যোগাযোগ ছিলই, কথা হতো, ফোনে কথা হতো, এই হতো সেই হতো। তো গোপালদা একদিন সকালবেলা আমাকে ফোন করে বললো, কি করছিস রে? আমি এই তো আবেশের ফ্ল্যাটেই থাকতাম তখন, মানে এসেছিলাম 10-12 দিনের জন্য, প্ল্যান করেই এসেছিলাম, এদিক ওদিক আড্ডা ফাড্ডা মারবো, ঘুরবো ফিরবো, আবার চলে যাবো ওখানে, কারণ তখন আমার ভালো লাগছিল না আর ওখানে। কিছু ঘুরে যাই কলকাতায়, মানে কলকাতা তখন আমি আর প্রায় 2 বছর পরে এসেছিলাম। প্ল্যান ছিল যে 1-2 সপ্তাহ থাকবো, তারপরে চলে যাবো। গোপালদার সাথে ফোনে কথা হলো, বললো ঠিক আছে তাহলে তোর সাথে একদিন দেখা করছি, ভালো কথা। দিয়ে সকালবেলা ফোন করে বলছে, তুই কি করছিস? কিছু না। বললো তুই একটু আয় তো আমাদের এখানে। কি করে যাবো বলো আমাকে, কারণ ওই স্টুডিও আমি চিনি না, চিত্রায়ণ স্টুডিও, ঠিক আছে। বললো আমি তোকে ওখানে প্রোডাকশন থেকে বলছি, গাড়ি পাঠিয়ে দেবে। গাড়ি পাঠালো, গাড়ি দেবে, চিত্রায়ণ স্টুডিওতে নেমেছি। গোপালদা জড়িয়ে ফড়িয়ে ধরলো, যেরকম জড়িয়ে ধরার পরে হাতে একটা স্ক্রিপ্ট ধরিয়ে বলছে, এটা হচ্ছে জয় বাবার লোকনাথের সেকেন্ড ইউনিট হচ্ছে, ওইদিকে চলে যা, ওখানে গিয়ে শুট কর। মানে এরকম হয় নাকি? বলছে হ্যাঁ এইভাবেই হয়। তো স্ক্রিপ্টটা পড়লাম, কি আগে পরে কিছু জানি না। বলছে লাইনার নিয়ে, লাইনার পর বললো বিশ্বাস করে আমি এখানে শুটিং করতে আসিনি, আমি ঘুরতে এসেছি, ঘোড়ার মোড়ে ছিলাম, তুমি ঘোড়ার মোড়টা এরকম শুটিং আছে, বলছি যেটা বলছি সেটা কর। ভালো কথা, ইউনিট মেম্বারদের সাথে পরিচয় করে দিল, দিয়ে সেই দিনটা শুট করলাম। শুট করার পরে চলে আসলাম, এসে বসে আছি রাতের বেলা। অদিতি দি, তখন অদিতি রায় তখন ডিসিএম এ ক্রিয়েটিভ হেড ছিল, আমাকে ফোন করে বললো তুমি পাভেল? বললাম যে হ্যাঁ, তোমার শুট আমাদের ভালো লেগেছে, আমরা আবার একটা কালকে সেকেন্ড নোট করছি, তুমি সেটা করো। বললাম যে দিদি শুনুন, আমি না এরকম ভাবে তো ভাবিনি। না, বললো না না ঠিক আছে, আমার গোপালের সাথে কথা হয়ে গেছে, তোমার শুট আমাদের ভালো লেগেছে, তুমি কালকের দিনটা করো। ভালো কথা। দিয়ে তারপরে আবার রাহুল মুখার্জি ডিরেক্টর, ও ওই হাউসে ছিল, ও ক্রিয়েটিভ ভিপি ছিল, সে আমাকে ফোন করে বললো ভাই তোমার শুট খুব ভালো লেগেছে, তোমার সাথে আমি কালকে দেখা করতে যাচ্ছি, কালকে তুমি শুট করো। ভালো কথা। পরের দিন গেলাম, গিয়ে শুট করলাম, শুটিং খুব ভালো হয়েছে, শুট ভালো গেছে, মানে বেসিক্যালি ভালো, মানে শুটিংটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে না, শুটটা আমার ভালো গেছে, শুট ডেটা ভালো গেছে, ভালো করে হয়েছে। দিয়ে রাতের বেলা আবার ফোনাফোনি দিয়ে আমাকে বললো যে অফিসে এসে দেখা করো। পরের দিন অফিসে গেলাম, অফিসে গিয়ে আমাকে বললো যে আমরা চাইছি লোকনাথটা তুমি ডিরেক্ট করো, মানে পুরো প্রজেক্টটা ডিরেক্ট করো। আমি তো এরকম প্ল্যান করেই আসিনি, আমাকে এখন কলকাতা আসতে হবে, আমার পুরো মানে মুম্বাইয়ে ফ্ল্যাট রেন্টে রয়েছে, ওখান থেকে ওগুলো আমি কিছু বুঝতে পারছি না, আমি কনফিউজ, আমাকে টাইম দিন, আমাকে ভাবতে হবে। গোপাল দা বলো অত ভাবের কিছু না, তুই জয়েন করে নে। দাঁড়াও। দিয়ে বাড়িতে ফোন করলাম, মা বাবি শুনতে খুব খুশি, ছেলে কলকাতা চলে আসবে। তখন মুম্বাই থেকে আমি 2 বছর 3 বছর পর আসতাম, ঠিক আছে। এখানে আসলে হয় ওরা চলে আসতো, নাহলে আমি চলে যেতে পারবো, এরকম একটা ব্যাপার থাকতো। তো খুশি হলো, ঠিক আছে চলো চলে আসি। দিয়ে আবার আমি বললাম ডিরেক্টরকে তো 15 দিনের নোটিশও দিতে হবে, ওরা ডিরেক্টরকে 15 দিনের নোটিশ দিল। আমি ততদিনে মুম্বাই গেলাম, ওখানে ফ্ল্যাট চাইলাম, মালপত্র গুটিয়ে ব্যাটটা গুটিয়ে চলে আসলাম। দিয়ে এই শুরু হলো জয়বা লোকনাথ থেকে আমার কলকাতা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে জার্নি শুরু। মাঝখানে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে এই যে যখন আমি অপরাজিততে জয়েন করলাম, যখন রেগুলার কাজ করছি এবং ঠিকঠাক আর্ন করছি, সেই সময় মা বাবিকে বলেছিলাম যে আমি এরকম অপরাজিত সিরিয়ালটা করছি, জিৎ সেনগুপ্ত আছে। তো তখন ওরা সিরিয়ালটা দেখতে শুরু করলো, এবং যখন আমি ওই গল্পগুলো বলছি যেটা হবে ওটা হবে দেখিনি, তখন ওরা বিশ্বাস করলে সত্যি তার মানে ওই সিরিয়ালটাতে কাজ করছে।
তখন একটু হলো মানে ভরসা জোগালো, ওরা আস্তে আস্তে নর্মাল হলো পুরো ব্যাপারটা। দিয়ে যখন বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে তখন আমার শুটিং এর ছবি বগেরা দেখালাম, এই দেখো এই, তখন থেকে জিনিসটা নর্মাল হয়ে গেছে। নর্মাল হয়ে গেল, মানে বাড়ির পরিবেশটাও স্মুথ হয়ে গেল হ্যাঁ, হ্যাঁ। মানে শুরু থেকে আমার আমাকে বোঝাতো যে ঠিক আছে, ও যেতে চাইছে যেতে দাও না, করতে দাও না, কি করতে পারে দেখো না, কেন পারবে, নিশ্চয়ই পারবে। তো এটা ছিল। কিন্তু মা বাবা আমরা কি বলতো, মানে বালুরঘাট শহরের না, মানে সরকারি চাকরির বাইরে না কিছু ভাবেনি কোনোদিন। আচ্ছা, মানে বাড়ির ছেলে হোক বা মেয়ে হোক, তারা সরকারি চাকরিই করবে। বাইরে যে আরো অনেক কিছু আছে, হ্যাঁ, তারা সাংস্কৃতিক, কালচারাল, কিন্তু সেটা পেশা নয়। পেশা নয়। মানে বালুরঘাটের ছেলেমেয়েরা সবারই মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে, হয় নাচ জানে, নাহলে গান জানে, নাহলে তবলা বাজায়, নাহলে গিটার বাজায়, কিছু না কিছু করেই। এটা কিন্তু সেইটা পেশা নয়, পেশা নয়। সেটা নিয়ে মানে ভাবতে দেওয়াই হয় না বাড়ি থেকে। তার আগে তুমি, মানে আমার এরকম বন্ধু আছে, সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু যেই প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গেছে, সে ইঞ্জিনিয়ার হবে, সে প্রাইমারি স্কুলে চাকরি হবে। মানে ইঞ্জিনিয়ার থেকে সে প্রাইভেট কোম্পানিতে জব করবে না সরকারি কোম্পানিতে জব করবে, কেউ তো গ্যারান্টি দিতে পারছে না। মানে একটা সিকিউরড সিকিউর জবের পেছনে। হ্যাঁ। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে ওইটা আমার একটা মানে বাড়ির সাথে একটা বড় লেভেলে লড়াই করতে হয়েছে। লড়াই করতে হয়েছে। তো তারপর পাভেলদা জয় বাবা লোকনাথ তো হলো, এবং সেটা সুপারহিট হলো, সুপার বহু বছর ধরে চলা সুপারহিট হ্যাঁ, প্রজেক্ট। ওটা বাবার কৃপা, বাবা আমাকে টেনে নিয়ে চলে এসেছিল, ডেস্টিনি, ওটা কিছু করার নেই। তারপর জয় বাবা লোকনাথের পর জয় বাবা লোকনাথের শেষ অব্দি আমি করিনি। জয় বাবা লোকনাথ প্রায় আমি 1 বছর ওই কয়েক মাস মতো করেছিলাম। তারপরে যেরকম হয় ডেলি ছবি ডিরেক্টর চেঞ্জের একটা ব্যাপার থাকে, হ্যাঁ, তো সেটা হয়ে যায়। দিয়ে খুচরো কিছু ছোট 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 মানে সিরিয়ালের কাজ করছিলাম, যেমন তারপরে করেছিলাম আমি হচ্ছে ভানুভূতির খেল বলে একটা show। তারপরে কিছুদিনের জন্য, অল্প কয়েকদিনের জন্য আমি করেছিলাম নেতাজি। খুব ছোট্ট স্প্যান ছিল, যেখানে তোমার সাথে দেখা হয়েছিল। আমার সাথে দেখা হয়েছিল প্রথম। হ্যাঁ, অল্প কয়েকদিনের একটা স্প্যান ছিল। তারপরে একটা প্রজেক্ট হবে, শুরু হবে, সেইটার জন্য আমার কথা হলো। দিয়ে সেই প্রজেক্টটা আসবে হচ্ছে নভেম্বরে। ঠিক আছে, তো সেটা নিয়ে প্রপার মিটিং বাগেরা হয়ে গেছে, সবকিছু ফিক্স হয়ে গেছে। নভেম্বরে আসলো না, আসবে ডিসেম্বরে। ডিসেম্বরেও আসলো না। তখন আমাকে বলা হলো যে তুমি অন্য কোনো প্রজেক্ট ধরে নাও, এখন এটা আসছে না। ভালো কথা। দিয়ে ওই ফেজটা আমার খারাপ গেছে, এটা আমি বলছি 19-এর শেষ থেকে, যেটা বলছি তোমার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আমার কথা হলো মার্চ থেকে আমি একটা শো জয়েন করবো, সেটা হচ্ছে কালার্স বাংলা হতো নিশির ডাক। ঠিক আছে, ভেঙ্কটেশের, হ্যাঁ, এসভিএফ নিশির ডাক, সেটা আমি মার্চে জয়েন করবো। মার্চে যে টাইমে আমার জয়েন করার কথা, সেই টাইমে লকডাউন দিয়ে আবার টানা বসা, খুব খারাপ সিচুয়েশন। বাট লাকিলি একটা জিনিস হয়েছিল, যে আমরা তো জানতাম না যে 3 মাসের এরকম একটা লকডাউন যাবে, জানতাম 7 দিনের একটা লকডাউন হবে। তো সেই জন্য আমি আমার একটা বন্ধুর সাথে বাড়িতে বেরিয়ে গেছিলাম 2-3টে জামা কাপড় নিয়ে, যে বাড়ি থেকে 7 দিনের জন্য ঘুরে আসি। এই যে বালুরঘাটে চলে গেলাম, 3 মাস আটকে গেলাম। ভালো লাগার জিনিস কি বলতো, মানে 2006 থেকে তো আমি বাড়ির বাইরে, 2020 তোমার হচ্ছে 14 বছর পরে টানা 3 মাস আমি আমার মা বাপির সাথে ছিলাম। কি ভালো কাটিয়েছি বিশ্বাস করে বলে বোঝাতে পারবো না। লকডাউন অনেক কিছু নিয়ে নিলেও কিছু কিছু আমাদের উপহারও দিয়ে গেছে, মূল্যবান সময় প্রিয় মানুষদের সাথে কাটাবার মতো উপহার দিয়েছে। মানে রোজ মায়ের হাতের খাবার খাচ্ছি, রোজ সকালে ঘুম থেকে উঠে মা বাবাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তাছাড়া তো মা বাবার সাথে আমার ফোনেই কথা হয়। মানে মুম্বাই যখন ছিলাম বললামই তো, মানে 2 বছর পরে এসছি একদম। তো কলকাতায় থাকার পরে মাঝে সাঝে গিয়েছি, এসছি, হয়েছে, কিন্তু টানা থাকাটা তো হয়নি। সেটা আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট। ওই দিনগুলো আমার স্কুলের বন্ধুদের সাথে রোজ মানে মানে কি বলবো, ওই মাঝে মাঝে লকডাউনের মধ্যে দুষ্টুমি করেছি, মানে দেখা করেছি, আমরা বাইরে বেরিয়েছি সন্ধ্যাবেলা অন্ধকারের মধ্যে। ঠিক আছে, সবাই কম বেশি করেছে ওটা। তো ওদের সাথেও দেখা হচ্ছিল। তো এইটা আমার একটা ভালো ফেজ গেছে ওই লকডাউনের মধ্যে। হয়তো সবারই কাজকর্ম নিয়ে একটা সবাই টেনশনে ছিলাম, এটাও ঠিক, খুব স্বাভাবিক। খারাপের মধ্যে ভালো লাগে যেটা বললে তুমি, সেটা হচ্ছে আমার ওইটা। পাভেলদা, অনেক গল্প তো শুনলাম, মানে এতদূর পর্যন্ত এগিয়ে আসা গল্প, কিন্তু এই মুহূর্তে যারা পরিচালক, বিশেষ করে ডেইলি সোপের, তাদের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ থাকে
যে এত মিনিটের ফুটেজ দিনে তুলতে হবে এবং এতটা জমা দিতে হবে, তার একটা কারণও থাকে, কারণ টেলিকাস্টের ব্যাপার থাকে। এবং আগেকার মতো খুব বেশি দিনের এপিসোড ব্যাংকিংও করে রাখা যায় না, কারণ টিআরপির উপর বেস করে গল্প যেহেতু change হতে গল্প এগোয়, স্টোরি লাইন চেঞ্জ হয়। তো এই যে প্রতিদিনের ফুটেজ তোলা, যদিও সেটা কিন্তু ডিরেক্টরের একার কাজ নয়, কারণ তার সাথে যদি তার এন্টায়ার টিম সহযোগিতা না করে, একজন আর্টিস্ট থেকে শুরু করে যারা ক্যামেরার পেছনে বিভিন্ন দায়িত্বে রয়েছেন, যিনি আর্টের কাজ করছেন, প্রত্যেকের দায়িত্ব থাকে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দায়িত্বটা কিন্তু পরে সেই ডিরেক্টরের উপর এত মিনিটের ফুটেজ তুলতে হবে। তো এইটাকে কি করে সামলা? এটা দেখো, মানে সামলানোর ব্যাপার তো আলাদা করে কিছু নেই, সেটা হচ্ছে পুরোটাই মানে কি বলবো, প্র্যাকটিস, মানে যেমন করে হোক আমাকে তুলতে হবে এই ফুটেজটা, নাহলে টেলিকাস্ট হবে না। আর আমাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে অডিয়েন্স দেখবে না। অডিয়েন্সের খারাপ মানে কোয়ালিটি খারাপ কেন দেখবে তারা? আমি অন্য শোতে শিফট করে যাব না। তো সেক্ষেত্রে আমাকে কোয়ালিটিটাও মেনটেন করতে হয় একটা। এবার পারফরমেন্সের জায়গা থেকে অ্যাক্টরদেরকেও একটা বেসিক টাইম দিতে হবে তাকে প্রপার ওই সিনটার জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য। কিন্তু কখনো কখনো সেটা না মানে হয়ে ওঠে না যে একটা অ্যাক্টরও যে প্রচুর টাইম পাচ্ছে সেই স্ক্রিপ্টটা পড়ার জন্য, বা আমিও একটা সিন পড়ে প্রচুর ভেবে মানে শর্ট ডিজাইন করব, বা একটা আলাদা করে কিছু ভাববো, বা ডিওপিকে একটা টাইম দেবো আলাদা করে লাইট করার, সেইটা না সবসময় রেগুলার আর হয় না। এখন কি হয় যে আমাকে গল্পটা বলতে হবে, এই গল্পটা এরকম ভাবে যাচ্ছে। তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব মানে একটা ভালো কোয়ালিটি মেনটেন করে অ্যাক্টরকে দিয়ে ভালো পারফরমেন্স বের করিয়ে একটা সুন্দর লাইট যাতে ডিওপি করতে পারে, সেইটা যত তাড়াতাড়ি করতে পারে সেই প্রেশারটা দিয়ে আমাকে করতে হবে। প্রেশারটা আমার যতটা, সেই প্রেশারটা আমাকে পুরো ইউনিটের মধ্যে ভাগ করে দিতে হয়। সবাই নিজের নিজের প্রেশারটা নিয়ে নাও। এবার সবাইকে এই প্রেশারটা দেওয়া এবং সেই প্রেশার দিয়ে জিনিসটা কোয়ালিটি সহ একটা এপিসোড বানানো, সেটা হচ্ছে করতে হয় আমাদের আর কি। এবং আর একটা জিনিস জিজ্ঞেস করবো পাহেলদা, অনেক নতুন নতুন প্রজন্মের, এই যে এত বছরে যখন তুমি শুরু করেছিলে তখন থেকে আজ পর্যন্ত অনেক তো অভিনেতা অভিনেত্রী নতুন নতুন আসছেন এই প্রফেশনে। তাদের কেউ কেউ আছেন খুব সিনসিয়ার, কথা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু এরকমও হয় পরিচালকদেরও কিন্তু এক এক সময় যথেষ্ট সমস্যায় পড়তে হয় ট্যাকল করতে গিয়ে অনেক আর্টিস্টকে, সেটা নানা কারণে। আমরা কারুর নাম বা কারুর কোনো বিশেষ দিকের কথায় যাব না, আমি সব মিলিয়ে পরিস্থিতির কথা বলছি। তো সেই ক্ষেত্রগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়? দেখো, একদম অনেস্টলি বলি, সেটা হচ্ছে সিনিয়র আর্টিস্টদের সাথে আমার এই সমস্যাগুলো হয় না, মানে কোনোদিনও হয়নি। যখন আমি অ্যাসিস্ট করেছি বা ডিরেক্টর হয়ে যাওয়ার পরেও সিনিয়র আর্টিস্টরা জানি যে আমি খুব মানে অল্প বয়সী ডিরেক্টর হয়েছি তো তো কিন্তু তাও আমি ফ্লোরে সেই ডিরেক্টরের মতো রেসপেক্টটা তারা আমাকে দিয়েছেন, এখনো দেন সিনিয়ররা। অনেকে হয়তো আমাকে মানে ছোট থেকে চেনেন, বা আর একটু ডিরেক্টর হওয়ার পরে অনেক সিনিয়র আর্টিস্টের সাথে আমার পরিচয় হয়েছে। তো আমি যে তাদের থেকে ছোট সেই জন্য যে তারা আমাকে রেসপেক্টটা দেবেন না ডিরেক্টর হিসেবে, সেটা নয়। কিন্তু ফ্লোরের বাইরে আমি তাদের ভাই, বাট ফ্লোরে আমি ডিরেক্টর, সেটা আমি অলওয়েজ পাই, সেটা আমার ভালো লাগার জায়গা। আমি সিনিয়র আর্টিস্টদের কাছে সেই জন্য আমি কৃতজ্ঞ। উল্টো দিক থেকে আবার আমি আমার সমবয়সী আর্টিস্টদের সাথে আমি বন্ধুর মতো মেশার চেষ্টা করি বা বন্ধু হয়ে যাই। তো সেক্ষেত্রে আমার কাজের একটা ফ্লেক্সিবিলিটি থাকে, সুবিধা হয়। যদি আমি সবসময় একটা ডিরেক্টর সুলভ ব্যাপার নিয়ে বিহেভ করি, সেটা এখনকার জেনারেশন বা আমার জেনারেশনেরই অভিনেতারা ফাট করে নেবে না। কেন ভাই? ঠিক 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 আছে, কেননা ইটস মানে কি বলবো, কালেকটিভ ওয়ার্ক। এখানে আমরা সবাই মিলে সবার চিন্তা ভাবনা, একটা অ্যাক্টরও তার পারফরমেন্স নিয়ে ভাববে, আমি অ্যাজ আ ডিরেক্টর আমি আমারটাও ভাববো, ডিরেকশন নিয়ে ভাববো, একজন ডিওপি তার লাইট নিয়ে, তার অ্যাঙ্গেল নিয়ে সেও ভাববে, একজন আর্ট ডিরেক্টর সেও তার সেট নিয়ে ভাববে। তো প্রত্যেককে যদি আমি প্রত্যেকটা স্পেস না দিই তাহলে সমস্যা হবে। তো সেই জায়গা থেকে আমি এটা মেনটেন করি যে আমি যেটা বলেছি সেটাই ফাইনাল নয়, তুমি তোমারটাও দাও, আমি আমারটাও দেবো, মাঝখানে গিয়ে যাতে সিনটা ভালো হয়, যাতে শোটা যাতে ভালো হয়, যাতে এপিসোডটা ভালো হয়। তো সেইটা আমি পাই। তারপরে আসি, এখন নতুন একদম নতুন কিছু অ্যাক্টরদের সাথেও কাজ করতে গিয়ে খুব সমস্যা হয়নি। তবে রিয়েলি আমি দেখেছি, মানে আমার একটা ভাই, সে শুরুর দিকটায় পারছিল না, তাকে দেখলাম যে ভালোভাবে ভালোবেসে বললে সে বুঝতে পারছে না। তো তাকে আমি রাগ দেখালাম, তাকে আমি ফ্লোরে ইনসাল্ট করলাম, তার খুব ইগোতে লাগলো।
হুম। এবং সে সেটা পারলো। মানে আমি একটা টানা ওয়ান শট যাবো, মেজন সিন করবো, লম্বা শট, সে কিছুতেই পারছে না, আচ্ছা। পারছে না। হুম। ব্যাক টু ব্যাক ইঞ্জি, ব্যাক টু ব্যাক ইঞ্জি, ব্যাক টু ব্যাক ইঞ্জি। আর আমি সেটা নেবই, আমি চাইলে কিন্তু সেটা কেটে যেতে পারতাম, হুম। কিন্তু আমি যাবই। আমি বললাম যে ওর ভালোর জন্য এটা ভালো হবে। এবং সে সেটা যখন পারলো দিনের শেষে, সে রাতের বেলা গিয়ে প্রচুর আমাকে মানে লম্বা টেক্সট করেছিল যে আমি কেন ফ্লোরে অপমান করেছিলাম, লাভ 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 লাভ। কিন্তু শেষে যেটা লিখেছিল যে তুমি এটা করেছিল না, আমি পারলাম, এবং তার জন্য আমার মধ্যে কনফিডেন্সটা এসছে। তো সেটা কখনো গিয়ে মানে ভালোভাবে মিষ্টিভাবে বোঝালে যেটা হয় না, ও পাভেলদা তো ক্যাজুয়ালি নিয়ে নেবে। হুম। এবার যখন আমি খুব স্ট্রিক্টলি ওকে ফ্লোরের মধ্যে সবার সামনে ওকে ইনসাল্ট করছি, তখন সেটা কোথাও গিয়ে ইগোতে লাগে। এটা মানুষের ক্ষেত্রে হয়। হুম। হুম। তো তখন সে সেটা করার আপ্রাণ চেষ্টা করে এবং সেটা করে, পারে। তো সেই জিনিসটা অনেকে ওর যেমন প্রথমে খারাপ লাগা থেকে নিয়ে তারপরে সেটা ওর ভালো লাগলো, এবং এখন আমাকে অসম্ভব ভালোবাসেও। হুম। সেই জায়গাটা দেয়, স্পেসটা, যে তোমার জন্য আমি আজকে ওটা পেরেছিলাম, জন্য কনফিডেন্স পেয়েছিলাম, এখন আমাকে যত বড় সিনিয়র আসুক না কেন আমি পারি। তো আবার উল্টো দিক থেকে এখন নতুন কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এসছে, ওদেরকে যদি আমি বলি যে শোন, সবসময় ফোন ঘাটবি না, দেখ অন্য সিনিয়র অ্যাক্টররা কিভাবে কি পারফরমেন্স করছে। হুম। কেউ হয়তো দেখে, হুম। সত্যি দেখে, আমি নিজের চোখে দেখা, হুম। দেখছে, এবং 1-1.5 মাসের মধ্যে আমি তাদের ইমপ্রুভমেন্ট দেখেছি। আমি এই ওমর দরদিতে দেখেছি 1 মাসের মধ্যে শুধু বড়দের দেখে চুপচাপ বসে থাকে, যখন ওর সিন চলছে না তখন এসে ফ্লোরে দেখছে, ঠিক আছে, ওর শর্ট হয়ে গেছে, অন্যদের শর্ট চলছে, মনিটরের দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, ইমপ্রুভ হয়েছে। আবার আরো একজন অ্যাক্টর আছে যাকে যদি আমি কিছু বলি সে মুখে টাক করে উত্তর দিয়ে দেয়। হুম। কেন, আমি, উনি অতদিন ধরে করছেন, ওনার তো উনি ভালো পারবেন, আমি কি করে পারবো? ও আচ্ছা, এবার তাহলে তুমি তার সঙ্গে, আমার দরকার নেই। এবার কেউ যদি তার নিজের ভালোটা নিজে না বোঝে, হুম। তাকে বলতে গিয়ে আমি যদি খারাপ হয়ে যাই, হুম। তাহলে আমি সেটা রিপিট করবো না, আমি সেখানে সেটা স্টপ করে দেবো। তখন আমি শুধু আমার শোয়ের কথা ভাববো, আমি আমার সিনের কথা ভাববো, আমি আমার এপিসোডের কথা ভাববো, সেটা ভেবে তাকে দিয়ে যতটুকু করার আমি করি, ব্যাস। তার ভালো কথা বলতে গিয়ে আমি খারাপ হবো না। তো সেটা ডিপেন্ড করে যে আমাকে সেই মানুষটাকে বুঝতে 1 দিন বা 2 দিন বা 1 সপ্তাহ লাগতে পারে, সেই অ্যাক্টরকে বুঝে গেলাম, ঠিক আছে, এই আর কি। পাভেলদা, আগামী দিনে কি সিনেমা পরিচালনা করবার ইচ্ছে তো নিশ্চয়ই আছে? আমি তো সিনেমা করতেই এসেছিলাম, অথবা তো টিভিটা হয়ে গেছে, ডেস্টিনিতে আমি টিভিতে নিয়ে এই এসেছি। মুহূর্তে হয়তো টিভিটা রয়েছে, কিন্তু in মাঝখানে future- একটা ছবি শুরু করেছিলাম, আচ্ছা। তো ছবিটা ইনকমপ্লিট থেকে গেছে হুম। অন্য কারণে। না, না। তো সেটা আমি জানি না ছবিটা আর কোনোদিনও করতে পারবো কিনা। হুম। ছবিটাতে আমার খুব প্রিয় একজন দাদা, প্রিয় অভিনেতা কাজ করেছিলেন। হুম। সেটাতে তার আরো 3 দিনের কাজ বাকি ছিল। হুম। রাহুলদা তো নেই, জানি না ছবিটা কোনোদিনও হবে কিনা, বা রাহুলদাকে ছাড়া কি করে করবো, আই ডোন্ট নো। এবার পরের ছবি এখন কবে কখন কিভাবে হবে সেটা সময় বলবে। সময় বলবে। আমাদের আজকের গল্পের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তাহলে আগামী দিনে যারা, এখন তো অনেকেই পরিচালনায় আসতে চান, যদিও ক্যামেরার সামনে আসতেই সবাই বেশি উন্মুখ হয়ে থাকেন আর কি, ওই গ্ল্যামারটার পেছনে ছোটার জন্য সবসময়, কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা এখনো রয়েছে যারা হয়তো মাস কমিউনিকেশন বা ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন, তারা পরিচালনাতেও আসতে চাইছেন। তো তাদের উদ্দেশ্যে কি মেসেজ? তাদের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে যে আগে জানতে হবে, একটু হলেও পড়াশোনা করতে হবে। মানে মানে তুমি বললে যে যারা পড়াশোনা করে আসে, ডেফিনেটলি তারা পড়াশোনা করে আসছে, তারা ডিরেক্টর হতে চাইছে, তাদেরকে প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে, তাদেরকে শিখতে হবে, অ্যাসিস্ট করতে হবে। মানে আমি অনেক কি হয়েছে, আমিও তো ফিল্ম স্টাডিজ করেছি, তারপরে যখন আমি শুটিং করতে গেছি, সবসময় থিওরিটা প্র্যাকটিক্যালের সাথে মেলে না, অনেকটাই মানে ফিল্ডে নেমে কাজ করার একটা আলাদা experience। তো এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করলে আমার মনে হয় সেটা ভালো হবে। একটু অ্যাসিস্ট করা, তাতে কি হবে, শুধু একজন পার্টিকুলার ডিরেক্টরকে অ্যাসিস্ট না করে বিভিন্ন ডিরেক্টরকে অ্যাসিস্ট করে, তাহলে কি হয়, তাতে বিভিন্ন ডিরেক্টরকে অ্যাসিস্ট করলে ভালোগুলোকে চুজ করে নেওয়া যায়, তারপর নিজের মধ্যে নিয়ে নিজের মতো করে নিজস্বতা দিয়ে ডিরেকশন দেওয়া যায়, সেটা ছবি হোক বা টিভি হোক বা ওটিটি হোক, হোয়াটএভার। তো এটা আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা নাও হতে পারে অন্যের ক্ষেত্রে, বাট আমি এটা মনে করি যে বেশ কয়েকজন ডিরেক্টরকে অ্যাসিস্ট করলে প্রসেসটা জেনে গেলাম, তারপরে ডিরেকশনের জন্য আমি মুভ করলাম। আর সেকেন্ডলি যারা ডিরেক্টর হতে চায় কিন্তু
পড়াশোনাটা হয়নি, তো আমি তাদেরকে বলবো যে ডেফিনেটলি পড়াশোনাটা করে নাও, মানে একটু হলেও একটা বেসিক নলেজের দরকার হয়, থিওরিটিক্যাল নলেজ নিয়ে তারপরে ফিল্ডে নাও। আর বাড়িতে যদি সমস্যা করে বাড়িতে বোঝাও, যে এখনকার হয়তো বাড়ির লোকজন আমার মতো অতটা হবে না, বাট হতেও পারে, তাদেরকে বোঝাও যে নিজের যেটা ভালো লাগার, নিজের যেটা হতে চাই সেটার পেছনে ছোটা উচিত। বাড়িদের সিনিয়রদেরও বলবো তাদেরকে মুভ করতে দিন, তাদের মতো করে ভাবতে দিন। আর সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তের অনগোয়িং প্রজেক্ট যেটা ওমর দরদিয়া নিয়ে দর্শকদের কি বলবে একটু বলবো। ওমর দরদিয়া আপনাদের ভালোবাসায় আমরা বেশ ভালো রেটিং পাচ্ছি, আমরা প্রথম 5-এর মধ্যেই থাকি, ঠিক আছে? এভাবে ভালোবাসতে থাকুন, এভাবে দেখতে থাকুন। আর কি বলবো, আমাদের আপনাদের ভালোবাসা দিন, যাতে আমরা অনেক 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 লম্বা দিন ধরে চলতে পারি, অনেকগুলো না মানে কি বলবো বছর যাতে আমরা একসাথে কাজ করতে পারি। একদম। পাভেলদা, অপরাজিতর কথা শুনলাম একদম গল্পের শুরুতে, আমাদের আজকের আড্ডার শুরুতেই আমরা শুনছিলাম অপরাজিতার কথা। তো যে প্রোডাকশন হাউসের ওই প্রজেক্টটি ছিল, সেই প্রোডাকশন হাউসেই আবার বহু বছর পর আমরা তোমাকে দেখলাম হরগৌরী পাইস হোটেলে। এই যে এত বছর পর আবার সেই নিজের চেনা ঘরে ফিরে আসা, তো সেই গল্পটা একটু শুনবো। এইটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানে এত বছর, মানে তারপরে যিশুদার সাথে যোগাযোগ ছিল। ইনফ্যাক্ট যিশুদা যখন মুম্বাইয়ে যখন শুটিং করতে যেত তখনও যিশুদার সাথে দেখা করতে যেতাম আমি, যিশুর সাথে দেখা হতো। তারপরে কলকাতায় চলে এসেছি, কলকাতায় ডিরেক্টর হয়েছে। তখন আগে প্রোডাকশন হাউসের নাম ছিল ব্লু ওয়াটার পিকচার্স। তারপরে সেই প্রোডাকশন হাউস ওদের বন্ধ হয়ে গেছিল, যে তারপরে দেখলাম নতুন একটা প্রোডাকশন হাউস করেছে, সেটা হচ্ছে যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনস। তো আমার সঙ্গে শুরুতেই তখন মানে বেসিক্যালি যখন অপরাজিত করতাম তখন সেটা ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল, মানে ক্রিয়েটিভ সবটাই দেখতো নীলাঞ্জনা দি। তো দিদির সাথেও আমার বেশ ভালো সম্পর্ক ছিল। দিয়ে প্রথমে হরগৌরী পাইস হোটেল শুরু হলো, আমি শুভেচ্ছা জানিয়ে টেক্সট করেছিলাম দিদিকে, দাদাকে, দুজনকেই। দিয়ে কিছুদিন পরে আমাকে হাউস থেকে ফোন করে ডাকা হয় যে পাভেল একবার দেখা কর। গিয়ে আমি দিদির সাথে দেখা করি, নীলাঞ্জনা দিদির সাথে। কেমন আছিস, অনেক বছর পর দেখা, এই তো শোন না, আমাদের এটা ভাবছি আমরা ডিরেক্টর চেঞ্জ করবো, তুই করবি? আমাকে দারুণ ব্যাপার এটা, মানে আমি কেন করবো, নিশ্চয়ই করবো। বললো ঠিক আছে, ওকে। তাহলে একটা ওই রেমুনারেশন নিয়ে লক বগেরা হয়ে গেল, ঠিক আছে। দিয়ে আমার হয়তো কয়েকদিন পরে, 10 দিন বা 15 দিন পরে জয়েন করার কথা, ঠিক তার আগে আগে আমাকে ফোন করে জানানো হলো, পাভেল এখন তোকে নিতে পারছি না, চ্যানেল থেকে অন্য একজন ডিরেক্টর সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তখন আমি অন্য একটা শো, নয়নতারা বলে একটা শো জয়েন করে গেছি, ঠিক পাশের ফ্লোরে, মানে যেটাতে হরগৌরী হচ্ছে তার পাশের ফ্লোরটাতে আমি নয়নতারা করছি। NT1 হতো। এবার সেখানে আমার প্রায় দেখা হচ্ছে নীলাঞ্জনাদির সাথে, যিশুদার সাথে। যিশুদা ওখানে আসছে, দেখা হচ্ছে, ক্রিকেট খেলেছে, মজা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। নীলাঞ্জনাদির সাথেও দেখা হচ্ছে। তো ওরা তো আমাকে একদম বাচ্চা হিসেবে দেখি, তখন আমি রোগা ছিলাম। ওকে আমাকে নিয়ে খুব মজা করতো। দিয়ে আবার কয়েক মাস পরে আমার নয়নতারা শোটা শেষ হয়ে যায়, হরগৌরী পাইস হোটেলের জন্য আবার আমাকে ডাকে। তখন যাই, তখন যিশুদা, নীলাঞ্জনাদি দুজন মিলে আমার সাথে কথা বলে ফাইনালি হরগৌরী পাইস হোটেলে আমি জয়েন করি। তো যেখানে আমার শুরু হয়েছিল মানে টিভির ক্যারিয়ারের, আমি মনে করি যে তারপরে এই প্রায় 11 বছর পরে আবার হরগৌরী পাইস হোটেল আমাকে অনেক কিছু দিয়েছে। এবং হরগৌরী পাইস হোটেল এমন একটা হিউজ লেভেলে হিট করলো, ঠিক আছে। আমি নিজের একটা পরিচিতি পেলাম, মানে হরগৌরী পাইস হোটেলের ডিরেক্টর পাভেল ঘোষ একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, সেটা পেলাম। আমাকে বেশ কয়েকটা শো দিয়েছে, মানে সেটা জয় বাবা লোকনাথ হতে পারে, বা ভাগ্যলক্ষ্মী হতে পারে, বা কি করে বলবো তোমায় হতে পারে। তার সঙ্গে এই হরগৌরী পাইস হোটেলটা আমাকে আরো বেশি হেল্প করে পরিচিতি দিতে, মানে ইন্ডাস্ট্রির লোকেদের কাছে, যে পাভেল ঘোষ একজন ভালো ডিরেক্টর বলতো সবাই। আমি জানি না সত্যি কিনা, আমি ভালো না খারাপ সেটা তো বাকিরা বলবে। তো সেইটা হরগৌরী পাইস হোটেলের জন্য, এবং তার জন্য আমি বলছি নীলাঞ্জনাদি আর যিশুদার কাছে আমি কৃতজ্ঞ। এবং মানে ভবিষ্যতেও আমি যখন ওদের সাথে আমার মানে কাজ করতে ভালো লাগবে, তো এটা আমার কাছে খুব, ওদের সাথে কাজ করাটা আমার মানে একটা ইমোশন। আজকে আমাদের সঙ্গে ছিলেন পাভেলদা, পরিচালক, এবং পাভেলদার থেকে আমরা অনেক গল্প শুনলাম। আমরা ক্যামেরার সামনে যারা থাকেন নিয়মিত, তাদের জীবনের অনেক গল্প জানতে পারি।
কিন্তু যারা ক্যামেরার পেছনেও স্তম্ভ, এক একটি প্রজেক্টের যারা স্তম্ভ হন, তাদের জীবনেও কিন্তু থাকে নানা রকম ওঠাপড়ার গল্প, এবং তারা কিভাবে এক একটি প্রজেক্টকে শেষ পর্যন্ত প্রাণ দান করেন, সেই সম্পর্কেও কিন্তু আমরা অনেক কিছু আজকের গল্পে জানতে পারলাম। পাভেলদা, ধন্যবাদ বলবো না, ধন্যবাদ শব্দটা বড্ড ছোট, কারণ ওনাদের না অ্যাকচুয়ালি মাসে বোধহয় একটি মাত্রই ছুটির দিন হয়, সেকেন্ড সানডে, এছাড়া আর খুব একটা ছুটির দিন হয় না। তো সেই দিনেও যে সময় বের করে আমাদের মধ্যে আসার জন্য, এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো, আর খুব ছোট্ট উপহার, যাতে আজকের এই গল্পটা, এই আড্ডার এই দিনটা মনে থাকে যাতে, এই জন্য। থ্যাংক ইউ অর্ণব, তুমি যে আমাকে ডেকেছো আমার ভালো লাগলো। আমার কথা যে তুমি শুনতে চাও বা তুমি শোনাতে চাও, সেটা আমার কাছে বড় ভালো লাগার জায়গা, বড় পাওনা এটা। থ্যাংক ইউ। একদম পাভেলদা, থ্যাংক ইউ। আগামী অনেক সুন্দর হোক, আগামী ভালো হোক অনেক, এবং আবারও আগামী দিনে যখন নতুন নতুন কাজ হবে, তখন আবারও নতুন গল্প শুনবো। একদম থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর আপনাদেরও অনেক ধন্যবাদ, আপনারাও আমাদের সঙ্গে থাকুন, এবং আমার মনে হয় পাভেলদার আজকের কথা শুনে অনেকে জীবনে উৎসাহিত হবেন, যে আজকে যাদের আপনারা প্রতিষ্ঠিত দেখছেন, সে ক্যামেরার সামনে হন বা ক্যামেরার পেছনে, তাদের জীবনে যে কত ঘাত প্রতিঘাত, কত স্টেপ বাই স্টেপ লড়াই করে তাদের আজকে একটা জায়গায় এসে পৌঁছতে হচ্ছে, সেটা শোনার পর কেউ জীবন সম্পর্কে উৎসাহ হারিয়ে ফেলবেন না। প্রত্যেকদিন নতুন নতুন ভাবে বাঁচার উৎসাহ নিয়ে এগিয়ে যেতে পারবেন। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য এইটুকুই, যাতে আপনারা আরেকটু মোটিভেটেড হন। সবাই ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।